ড্রামাটির শুরুতেই আমাদেরকে একজন মহিলাকে দেখানো হয়। এনার নাম ছিল মো। মো যখন তার মায়ের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এখানে একটি ছোট্ট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। দেখতে পায় যে রাস্তার পাশে একটি বাচ্চা মেয়ে পড়েছিল, আর এখানে তো কেউ ছিল না, মানে এই বাচ্চা মেয়েটিকে ফেলে দিয়ে চলে গিয়েছে। এটা দেখার পর মো তখন ওই বাচ্চাটিকে নিজের কাছে নেয়, আর সে ঠিক করেছিল এই বাচ্চাটিকে নিজের সাথে করে নিয়ে যাবে, কিন্তু তার মা মানা করছিল যে তুমি এই বাচ্চাটিকে নিয়ে যেও না। মো তার মায়ের কথা শোনে না আর বলে যে আমি এই বাচ্চাটিকে বড় করব। এইভাবেই তো কয়েক বছর পার হয়ে গিয়েছিল। এখানে আমরা ওই বাচ্চা মেয়েটিকে দেখতে পাই, সে এখন কিছুটা বড় হয়েছে আর তার নাম ছিল জানজু। জানজুর আজকে জন্মদিন ছিল, এই কারণে জানজু অনেক বেশি খুশি ছিল। মো এখানে খুশি হয়ে জানজুকে একটি সুন্দর পেন্ডেন্ট গিফট করেছিল। একটু পরে এখানে মোর বাচ্চা ছেলে এসেছিল আর তার নাম ছিল সাং। মো এখানে সাংকেও একটি সেম পেন্ডেন্ট গিফট করেছিল আর দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। এরপরে দুজনে বাইরে চলে এসেছিল আর জানজু সে কিন্তু ছোটবেলা থেকে সাংকে অনেক বেশি পছন্দ করত। এই কারণে সাংকে বলছিল আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমাকেই বিয়ে করব। এখানে তখন একটি ট্রাক এসেছিল, সাংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেটা দেখে জানজু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপর আমরা জানজু আর মোকে হসপিটালে দেখতে পাই। তারা দুজনই অনেক বেশি কান্না করছিল, কারণ সাংয়ের অবস্থা একদমই ভালো ছিল না, তার বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটু পরে ডক্টর আসে আর মোকে বলতে থাকে যে সাংয়ের অবস্থা ভালো না, এই কারণে সাংয়ের অপারেশন করাতে হবে, এর জন্য তোমাদেরকে 25,000 ইউয়ান এক্ষুনি দিতে হবে অপারেশন করানোর জন্য। আর এইটা শুনে তো মো অনেক শকড হয়েছিল, কারণ ওর কাছে এতগুলো টাকা ছিলই না। তখন হসপিটালে একটি কাপলকে দেখানো হয় যারা কিনা অনেকটা বেশি চিন্তিত ছিল আর হসপিটালে বাচ্চা খুঁজছিল, কিন্তু কোনো বাচ্চাই খুঁজে পাচ্ছিল না। জানজু ওনাদেরকে দেখতে পেয়েছিল। এরপরে তো জানজু নিজেকেই বিক্রি করে দিয়েছিল 25,000 ইউয়ানের জন্য, কিন্তু মোটা একদমই করতে চাচ্ছিল না। সে তো জানজুকে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু জানজু এখানে উল্টো মোকে বলতে থাকে যে এখন সাংকে বাঁচানো জরুরি, এই কারণে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, তুমি এখন এই টাকাগুলো দিয়ে সাংয়ের অপারেশন করাতে পারবে। এরপরেও মো এখানে জানজুকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ ওই কাপলটি কারের ভিতর করে জানজুকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়। আমরা এখানে সাংকে দেখতে পাই। সাং এখন অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, সে এখন অনেকটা বেশি রিচ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা জানজুকে দেখতে পাই। জানজু সাংয়ের কোম্পানিতে জব করত। জানজু যখন এখানে এসেছিল তখন তার সাথে সাংয়ের ধাক্কা লেগেছিল, এতে করে এদের দুজনে একে অপরকে দেখতে পারে, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না, কারণ দুজনেই তো বড় হয়ে গিয়েছে। সাংয়ের সাথে ধাক্কা লাগার কারণে জানজুর হাতে থেকে টাম্পলিং গুলো পড়ে গিয়েছিল। এটা দেখে সাংয়ের খারাপ লাগে, কিন্তু এরপরেও সে জানজুকে ইগনোর করে ভিতরে চলে যায়। একটু পরে ওখানে এসেছিল জানজুর বয়ফ্রেন্ড, সেও এই কোম্পানিতে জব করত, এর নাম ছিল সান। সান তো এখানে জানজুর সাথে অনেকটা বেশি রুড ব্যবহার করে। জানজু এখানে কিন্তু ওর জন্য নিজের হাতে ডাম্পলিং বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তার সাথে একদমই ভালো ব্যবহার করে না। উল্টো জানজু এখান থেকে চলে গেলে ওই সব খাবারগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছিল। এদিকে জানজু দৌড়ে চলে এসেছিল কোম্পানির ভিতরে, কারণ তাকে তো এই কোম্পানির প্রেসিডেন্টকে ওয়েলকাম জানাতে হবে। আর সে যখন এখানে বাকি সবার সাথে দাঁড়িয়ে পড়েছিল তখন এখানে দেখা হয়ে যায় সাংয়ের সাথে। সাং বুঝতে পারে এই মেয়েটি তার কোম্পানিতে জব করে। এখানে তখন জানজনকে একটি রুমের ভিতরে কিছু বিয়ার নিয়ে যাওয়ার জন্য বলেছিল। জানজু যখন এরপরে ওই রুমের ভিতরে বিয়ার নিয়ে এসেছিল তখন সেখানে একটি মেয়েকে দেখতে পায়, আর তার সাথে অন্য কেউ না, তার নিজেরই বয়ফ্রেন্ড ছিল। তারা দুজনে তো এখানে রোম্যান্স করছিল। একটু পরে মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য এখান থেকে চলে যায়, আর তার নাম ছিল অ্যানা। যখন অ্যানা চলে গিয়েছিল তখন এখানে সান আর জানজু এদের দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। জানজু তো সানকে এটাই বলছিল যে তুমি আমার উপরে চিট করছো, তাহলে কেন আমাকে তুমি বলোনি। সান তাকে এখান থেকে চলে যেতে বলছিল, তখনই ভিতরে অ্যানা চলে এসেছিল আর দুজনকে দেখে বলে যে তোমরা দুজনে এখানে কি করছো। আরো দুজন স্টাফ এখানে চলে এসেছিল। জানজু এদের সবাইকে বলতে থাকে যে এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড আর সে আমার সাথে চিট করছে, এখানে অন্য একটি মেয়ের সাথে ছিল। অ্যানা এসব কিছু দেখে অনেক বেশি রেগে গিয়েছিল, আর শান অনেক রেগে যায় জানজুর উপরে। এই কারণে তাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, আর সব দোষ এখানে তখন দিতে থাকে জানজুর উপরে। তার গার্লফ্রেন্ড মানে অ্যানাকে বোঝাচ্ছিল যে এই মেয়েটি কোনো কাজ ভালোভাবে করছিল না, উল্টো আমাকে এখানে সেডিউস করার চেষ্টা করছিল। অ্যানা এসব শুনে অনেক রেগে গিয়েছিল, আর সবাই মিলে তখন এখানে জানজুকে অনেকটা বেশি বুলিং করতে থাকে। একটু পরে হোটেলের ম্যানেজার এসেছিল আর বলতে থাকে যে আপনারা এই সব কিছু এখানে করতে পারবেন না, কিন্তু অ্যানা তো ম্যানেজারকে টাকার লোভ দেখায়, আর ম্যানেজার টাকা দেখে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে দুজন স্টাফকে দিয়ে জানজুকে ধরিয়ে ফেলে, আর জানজুকে অনেক বেশি বুলিং করছিল সবাই মিলে। তখন ভিতরে চলে এসেছিল সাং, বলতে থাকে তোমরা সবাই ভিতরে কি করছো। সাংকে দেখে এরা রেগে যায় আর ভাবতে থাকে যে এ কিভাবে আমাদের কাজে বাধা দিতে পারে। এই জন্য গার্ডদেরকে ডেকে নিয়ে এসেছিল যে সাংকে এখান থেকে বের করে দেবে, আর গার্ডরা তো উল্টো তখন এখানে এদের দুজনকেই বকা দিতে থাকে, আর এরা শকড হয়ে
গিয়েছিল যে এই ছেলেটির কারণে এখানে আমাদেরকে অপমান করছে। সাং রেগে ম্যানেজারকে বলে যে আমার এখানে কি তোমরা এরকম ভাবে সব কাজ করো, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে না। আর ম্যানেজারকে অনেক বেশি বকা দিয়েছিল। এখানে শান্ত তার উপরে অনেক রেগে যায় যে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমাদের সাথে এরকম ভাবে কিভাবে কথা বলতে পারো। সাং এদেরকে বলে যে বেশি কথা বললে এখান থেকে বের করে দিতে জানি, কারণ এই পুরো একটি হোটেল আমার। এরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সাং এখানে জানজুকে বাঁচিয়ে নিয়েছিল। এরপরে জানজু তাকে কিছু বলতে নিয়েছিল, কিন্তু জানজুর কোনো কথা না শুনে তাকে ইগনোর করে এখান থেকে যেতে নিয়েছিল। জানজুর কাছে মনে হতে থাকে যে এইটাই তার সাং, এই কারণে সে পেছন থেকে সাংকে ডাক দিয়েছিল, কিন্তু সাং এখানে তার কোনো কথাই শুনছিল না, সে চলে যাচ্ছিল। এটা দেখার পর এখান থেকে জানজুনও চলে গিয়েছিল, কিন্তু এরপরে তো সাং এখানে থেমে যায় আর সে পেছনে ফিরে তাকায়। সে দেখতে চাচ্ছিল যে আমাকে পেছন থেকে কে ডাক দিয়েছিল, কিন্তু ওখানে কাউকেই দেখতে পায় না। আর এখন দেখতে পারবেই বা কিভাবে, কারণ ওখান থেকে জানজু আগেই চলে গিয়েছিল। আর তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল বলতে থাকে যে বস এখানে কেউ নেই, আপনার হয়তো বা কোথাও ভুল হয়েছে। অন্যদিকে আমরা জানজুর গ্র্যান্ডমাকে দেখতে পাই। এখানে তার বয়ফ্রেন্ড এসেছিল। শান্ত গ্র্যান্ডমাকে এটাই বলছিল যে আমি আর জানজু আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। গ্র্যান্ডমাকে এখানে কথার জালে ফাঁসিয়ে ফেলে আর এরপরে গ্র্যান্ডমার যতগুলো প্রপার্টি ছিল সবগুলোতে সাইন করিয়ে নেয়। সেখানে গ্র্যান্ডমাকে ধোঁকা দিচ্ছিল। অন্যদিকে আমরা কারের ভিতরে সাংকে দেখতে পাই। সাংয়ের মনে হচ্ছিল যে ওখানে অবশ্যই তার জানজু ছিল। এই কারণে অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে হোটেলে যে মেয়েটিকে দেখেছিলাম ওই মেয়েটি সম্পর্কে তুমি সব খোঁজ বের করে আমাকে দেবে, ও কোথায় থাকে, ওর মা বাবাকে। আর আমরা এখানে সাংয়ের কথা থেকে এটাই বুঝতে পারি যে সাংও তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত সে সব সময় সব জায়গায় জানজুকে খুঁজে বের করার অনেক বেশি চেষ্টা করছে। অন্যদিকে জানজু যখন তার গ্র্যান্ডমার কাছে এসেছিল তখন এখানে কিছু গুন্ডারা চলে এসেছিল গ্র্যান্ডমার বাড়িতে। তারা এখানে জানজুর সাথে খারাপ কিছু করতে নিচ্ছিল। আসলে এইসব গুন্ডাদেরকে সাং এখানে পাঠিয়েছিল আর দুজনকে তো জোর করে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল, কিন্তু জানজু বলে যে এটা আমাদের বাড়ি, তাহলে আমরা কেন বের হব। গুন্ডারা তখন কিছু ফাইল দেখায় আর বলে যে দেখো তোমার গ্র্যান্ডমা এখানে সাইন করে দিয়েছে, তাই এখন এখান থেকে চলে যাও। জানজু বিশ্বাস করতে পারছিল না তার বয়ফ্রেন্ড এতটা বেশি খারাপ হতে পারে। গুন্ডারা এখানে জানজুর সাথে কিছু করতে নিচ্ছিল, কিন্তু ঠিক সময় সাং চলে এসেছিল। সেই গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করে। এতে গুন্ডারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। সাং এর মনে হয়েছিল এটাই তার জানজু। এই কারণে জানজুকে জিজ্ঞাসা করে যে তোমার মা আর বাবা কোথায়। এখানে জানজু বলে যে ওনারা তো মারা গিয়েছে। আসলে জানজু ওখান থেকে যাদের সাথে চলে গিয়েছিল তারা দুজনে আবার অন্য জায়গা দিয়ে টাকা দিয়ে দুটি বেবিকে নিয়ে এসেছিল। দুটি বেবিকে পাওয়ার পর এখানে ওর মা আর বাবা বলেছিল যে এখন আর তোমার আমাদের কোনো প্রয়োজন নেই। এই জন্য গ্র্যান্ডমার সাথে জানজুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন এই সব কিছু জানার পর সাংয়ের অনেক বেশি খারাপ লাগে জানজুর জন্য। সে এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু জানজুর গলায় একটি পেন্ডেন্ট দেখতে পায় যেটা কিনা সেম তার নিজের পেন্ডেন্টের মতন ছিল। এই জন্য এটা দেখতে চাচ্ছিল, কিন্তু জানজু তাকে এটা দেখতে দেয় না। আর জোর করেও যখন সাং এটা ভালো করে দেখেছিল তখন বুঝতে পারে যে এটা তার মতন না, তাই এখান থেকে চলে যায়। কিন্তু আমরা একটু পরে এখানে গ্র্যান্ডমার কাছে আসল পেন্ডেন্টটি দেখতে পাই যেটা কি না জানজুরি ছিল আর গ্র্যান্ডমা অনেকটা বেশি যত্ন করে রেখে দিয়েছিল। তখন এখানে চলে আসে জানজুর মা আর বাবা, যারা কিনা জানজুকে হসপিটাল থেকে কিনে নিয়ে চলে গিয়েছিল। জানজুর বাবা তো এখানে বলছিল ওনার মাকে যে তোমার সাথে দেখছি তো শানের অনেকটা বেশি ভালো সম্পর্ক, তাহলে তোমরা দুজনে এখন আমাদেরকে সাহায্য করবে শানের সাথে আমাদের বিজনেস ভালো করার জন্য। আর জানজুকে কালকে একটি পার্টিতে যেতে বলে। পরের সিনে আমরা একটি পার্টির সিন দেখতে পাই যেখানে অনেকজন এসেছিল। এখানে সাংও এসেছিল, কিন্তু সাংকে এখানে কেউ একজন ড্রাগস দিয়েছিল, তাই ভালোভাবে এখানে চলাফেরা করতে পারছিল না। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, নাম ছিল সু। আর সু তো সাংকে অনেকটা বেশি পছন্দ করত আর তার ইচ্ছা সে সাংকে বিয়ে করবে। এই পার্টিতে এসেছিল জানজু। সে এখানে দেখতে পায় সাংয়ের এরকম একটি অবস্থা হয়েছে, তাই সাংকে সাহায্য করার জন্য সাংকে একটি রুমে ছাড়তে আসে, কিন্তু এখানে তো এসে সে নিজেই আটকা পড়ে যায়। কারণ সাং যেহেতু এখানে ড্রাগস দেওয়া অবস্থায় ছিল তাই সে নিজের ভিতরে একদমই ছিল না। আর এখানে জানজুর সাথে অনেকটা বেশি জোর জবরদস্তি করতে থাকে। জানজু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে অনেক বেশি কান্নাকাটি করছিল আর চিৎকার করে বলছিল যে আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখান থেকে চলে যাব। এত বেশি চিল্লাচিল্লি শোনার পর সাংয়ের কিছুটা জ্ঞান ফিরে এসেছিল। এই কারণে সে তাড়াতাড়ি করে নিজেকে নেশার ভিতর থেকে বের করার জন্য গিয়েছিল শাওয়ার নিতে, কিন্তু উল্টো সে এখানে বাথটবের ভিতরেই ডুবে যাচ্ছিল। জানজু এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে এসে সে অনেকটা বেশি কষ্ট করে সাংকে ওর ভিতর থেকে উঠিয়ে নিয়েছিল। আর দুজনে এখানেই ছিল। কেউ একজন আবার এই সব কিছুর কথা মিডিয়াদেরকে বলে দিয়েছিল, তাই ওই রুমের ভিতরে মিডিয়ার লোকজনেরা চলে আসে আর এদের দুজনের একসাথে অনেকগুলো ছবি উঠিয়ে নেয়। আর এই নিউজ তো মিডিয়াতে তখন অনেকটা বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। পরের দিন জানজু এসেছিল কোম্পানিতে আর ম্যানেজারকে বলতে থাকে যেন ম্যানেজার তার বেতনগুলো দিয়ে দেয়, কিন্তু ম্যানেজার তো এখানে তাকে
বেতন দেয়ই না, উল্টো জাঞ্জুর সাথে অনেকটা বেশি মিসবিহেভ করতে শুরু করে, কিন্তু কিছু করতে পারে না। ঠিক সময় সাং চলে এসেছিল। ম্যানেজারের উপরে অনেক বেশি রেগে যায় আর বলে তোমার সাহস কিভাবে হয় কোম্পানির ভিতরে এইসব কিছু করো। আর ম্যানেজারকে তখন এই কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছিল। একটু পরে জাঞ্জুকে বলতে থাকে তোমার সাথে আমার ছবিগুলো এখন মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে, এই কারণে তোমাকে এখন 3 মাসের জন্য আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে, কারণ ওই ছবিগুলোর কারণে এখন আমার কোম্পানির উপরে খারাপ ইফেক্ট পড়তে পারে, তাই তুমি আমাকে সাহায্য করবে। জাঞ্জু তার কথা মতন কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিল। আর এই কারণে পরেই তো জাঞ্জুকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল সাং। এখানে সাং এর বাড়িতে কিছু মেড ছিল যারা কিনা এখানে জাঞ্জুকে দেখার পর জাঞ্জুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে যে ইনি তো আমাদের বসকে ফাঁসিয়েছে। মেয়েদের এইসব কথা শুনে এখানে সাং অনেক রেগে যায় আর বলে যে তোমাদেরকে আমি এরকম ভাবে কথা বলার জন্য এখানে রেখেছি, যে কাজ করার জন্য রেখেছি ওটা করো, অন্য বিষয়ের ভিতরে নাক গলাতে হবে না। সাং এরপরে জাঞ্জুর রুমটি দেখিয়ে দেয়। পরের দিন সকালে যখন জাঞ্জুর ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে সাং তো অনেক সকালেই উঠে কোম্পানিতে চলে গিয়েছে। আর এখানে যে বাকি মেয়েরা ছিল তারা জাঞ্জুকে অনেকগুলো কাজ করার জন্য দিচ্ছিল, মানে পুরো বাড়ির কাজ জাঞ্জুকে করতে দিচ্ছিল। সব কাজ শেষ করে জাঞ্জু নিজের হাতে ড্রামপ্লেট বানিয়ে কোম্পানিতে নিয়ে আসছিল এইগুলো সাংকে দেওয়ার জন্য, কিন্তু কোম্পানির বাহিরে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। আর এখানে সান্ত তাকে বলতে থাকে যে তোমার হাতের রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয় আর আমি জানি তুমি আজকেও ডাম্পলিংগুলো বানিয়ে আমার জন্যই নিয়ে এসেছো, তাহলে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। কিন্তু এবার জাঞ্জু তাকে বলে যে আমি মোটেও এগুলো তোমার জন্য নিয়ে আসিনি আর আমাকে কোম্পানির ভিতরে যেতে দাও। কিন্তু সাং এখানে তার হাঁটি ধরে নিয়েছিল, তার সাথে খারাপ ব্যবহার করছিল। ঠিক সময় চলে এসেছিল সাংকে দেখতে পেয়ে শান রাগ করে চলে গিয়েছিল। এরপরে জাঞ্জু সাং এর কাছে এসে তাকে ড্রাম্পিংগুলো খেতে দিচ্ছিল আর বলে যে এগুলো তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু সাং তো এগুলো তার কাছ থেকে নেয় না, তাকে ইগনোর করে কোম্পানির ভিতরে চলে আসে। এই কারণে জাঞ্জুর ওগুলো দিয়ে দেয় বাহিরে থাকা একজন গার্ডের হাতে। একটু পরে ওই ড্রাম্পলিংস গুলো অ্যাসিস্ট্যান্ট ভিতরে নিয়ে আসে আর সাংকে দিয়ে বলে যে এগুলো জাঞ্জু নিয়ে এসেছিল আপনাকে দেওয়ার জন্য। সাং প্রথমে ভাবছিল সে এগুলো খাবে না, কিন্তু এরপরও সে ওই ডাম্পলিংস গুলো খাওয়ার জন্য বের করে। আর সে যখন এগুলো খেয়েছিল তার কাছে এটার টেস্ট একদম তার মায়ের হাতে বানানো ডাম্পলিংয়ের টেস্টের মতন লাগে। তার মনে হতে থাকে যে এই মেয়েটি কি আমার জাঞ্জু যাকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। অন্যদিকে বাসার সকল মেয়েরা এখানে জাঞ্জুকে দিয়ে পুরো বাসার সব কাজ করিয়ে নিচ্ছিল আর তারা শুধু শুধু এখানে আরাম করছিল। এমনকি জাঞ্জুর নামে এখানে অনেক সব বাজে বাজে কথা বলছিল। এই সব কিছু শোনার পর জাঞ্জু এদেরকে বলতে থাকে যে তোমরা আমার সম্পর্কে এরকম বাজে বাজে কথা বলাগুলো বন্ধ করো, কিন্তু ওরা কি আর জাঞ্জুর কথা শুনবে। জাঞ্জুকে বলে যে তোর এত বড় সাহস হয়েছে আমাদেরকে চুপ থাকতে বলি। সবাই মিলে তখন এখানে জাঞ্জুকে অনেকটা বেশি বুলিং করতে শুরু করে। বাড়িতে তখন সাং এসেছিল জাঞ্জুর সাথে কথা বলার জন্য, কিন্তু দেখতে পায় মেয়েরা এখানে জাঞ্জুকে অনেক বেশি বুলিং করছে। এই কারণে মেয়েদের ওপরে অনেক বেশি রেগে গিয়েছিল। মেয়েরা এখানে উল্টো সব দোষ দিতে থাকে জাঞ্জুর উপরে যে এই অনেকটা বেশি খারাপ, কিন্তু সাং বুঝতে পারে মেয়েটা মিথ্যে কথা বলছে। সে জাঞ্জুর সাথে কথা বলতে নিচ্ছিল, কিন্তু জাঞ্জু কান্না করে দৌড়ে তার রুমের ভিতরে চলে যায় আর দরজাটি নক করে ফেলে। সাং তার সাথে অনেক চেষ্টা করছিল কথা বলার, কিন্তু জাঞ্জু দরজা খোলে না। এরপরে সাং মেয়েদের কাছে আসে আর বলে যে তোমরা বাড়িতে এই সব কিছুই করো, আর আমাকে যে ডাম্পলিংস গুলো পাঠিয়েছিল ওগুলো কে বানিয়েছিল। মেয়েটা এখানে মিথ্যে কথা বলে যে ওগুলো তো আমরা বানিয়েছিলাম, কিন্তু সাং বুঝতে পারে যে এটাও এরা মিথ্যে কথাই বলছে আর ওই ডাম্পলিংস গুলো তার জন্য জাঞ্জুই বানিয়েছিল। সাং রেগে এই সকল মেয়েদেরকে জব থেকে ফায়ার করে দেয়। একটু পরে এসেছিল জাঞ্জুর সাথে কথা বলতে, কিন্তু দেখতে পায় জাঞ্জুর শরীর ভালো ছিল না। জাঞ্জুর এখানে অনেকটা বেশি জ্বর এসেছে, এই কারণে সে নিজেই জাঞ্জুর অনেকটা বেশি খেয়াল রাখতে থাকে। জাঞ্জুকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু তাকে তোর কোম্পানিরও কাজ করতে হবে আর কোম্পানির একটি গুরুত্বপূর্ণ কাজ চলে আসা এখান থেকে চলে যায়। একটু পরে হসপিটালে রেগে চলে এসেছিল সে ভিতরে এসে জাঞ্জুর মুখের উপরে পানি ঢেলে দেয় আর বলতে থাকে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি সাং এর সাথে থাকো। আর জাঞ্জুকে বুলিং করতে শুরু করে। বাইরে আমরা তখন একজন মেয়েকে দেখতে পাই যিনি কিনা অনেকটা বেশি ভালো ছিল আর সাং তাকে অনেক বেশি বিশ্বাস করতো। উনি তো ভিতরে এসে দেখতে পায় এখানে জাঞ্জুকে বুলিং করছে, বলতে থাকে যে তুমি এসব কি করছো, আমি কিন্তু এই সব কিছু সাংকে বলে দেব। এখানে তাকে নিজের কার্ডটি বের করে তাকে টাকা দেওয়ার জন্য লোভ দেখাচ্ছিল, কিন্তু এই মহিলাটি আসলে অনেকটা বেশি ভালো ছিল। সে কোনো টাকাই নেয় না আর বলে আমি এইসব কথাগুলো সাংকে বলে দেব। তখন সাং চলে এসেছিল। সাংকে দেখার পর মেয়েটি সব সত্যি কথা বলে দেয় যে এখানে জাঞ্জুকে বুলিং করছিল। এই সব কিছু জানতে পেরে সাং অনেক রেগে গিয়েছিল। কে অনেক বেশি বকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে এখানে জাঞ্জুর সাথে কথা বলতে নিচ্ছিল, কিন্তু জাঞ্জু অনেকটা বেশি হার্ড হয়েছিল, তাই সে কষ্ট পেয়ে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। জাঞ্জু নিজের বাড়িতে চলে এসেছিল, অনেক বেশি কান্না করছিল আর ছোটবেলার কথাগুলো মনে করছিল যে সে মোর সাথে কতটা বেশি ভালো ছিল। আর
আর সাথে সাংকে অনেকটা বেশি মিস করছিল। সে কান্না করে করে এইটাই বলতে থাকে যে সাং, তুমি আমাকে প্রমিস করেছিলে সবসময় আমাকে প্রোটেক্ট করবে, কিন্তু দেখো এখন সবাই আমাকে বুলিং করছে, কিন্তু এখন তুমি আমার সাথে নেই আর তুমি আমাকে প্রোটেক্টও করতে পারছো না। এইসব ভেবে আরো বেশি কান্না করতে থাকে। অন্যদিকে সাং যখন হসপিটালে ছিল তখন সে হসপিটালের বেডের ভিতরে তার মতনই সেম একটি পেন্ডেন্ট দেখতে পায়, যেটা কিনা এখানে জাঞ্জুর কাছ থেকে পড়ে গিয়েছিল। সেইটা দেখার পর বুঝতে পারে এটা সেম তারটার মতনই দেখতে। সে ম্যাচ করিয়ে দেখে আর দেখে যে এটা একদম পুরো ম্যাচ হয়ে গিয়েছে। এই জন্য তাড়াতাড়ি করে চলে আসে জাঞ্জুর কাছে। দেখতে পায় জাঞ্জু এখানে অনেক বেশি কান্না করছিল। সাং এখানে জাঞ্জুকে বলতে নিচ্ছিল যে আমি তোমার সাং, কিন্তু এর আগে জাঞ্জু এখানে অনেক বেশি কান্নাকাটি করার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। সাং জাঞ্জুনকে আবারও তার নিজের বাড়িতে নিয়ে এসেছিল আর ডক্টর দিয়ে এখানে চেক আপ করিয়ে নেয়। ডক্টর বলে যে এ অনেকটা বেশি দুর্বল, তাই এর খেয়াল রাখতে হবে। অন্যদিকে যখন সু হসপিটাল দিয়ে যাচ্ছিল তখন হসপিটালের একটি বেডের ভিতরে জাঞ্জুর গ্র্যান্ড মাকে দেখতে পায় আর তার অনেক বেশি রাগ হচ্ছিল। জাঞ্জুর ওপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে গ্র্যান্ড মাকে মারার চেষ্টা করে। যখন ডক্টর এটা বুঝতে পারে তাড়াতাড়ি করে গ্র্যান্ড মাকে বাঁচানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পরেও তারা এখানে গ্র্যান্ড মাকে বাঁচাতে পারে না। এই জন্য ডক্টর বলে যে আমাদের এই কথা জাঞ্জুকে বলা উচিত, তাই জাঞ্জুর কাছে ফোন করেছিল। কিন্তু যেহেতু জাঞ্জু অজ্ঞান হয়েছিল এই জন্য তার ফোনটি তুলেছিল সাং। এখানে সাংকেই বলা হয় যে জাঞ্জুর গ্র্যান্ড মা মারা গিয়েছে। এইটা শুনে সাং অনেকটা বেশি অবাক হয়েছিল। একটু পরে যখন এখানে জাঞ্জুর জ্ঞান ফিরে এসেছিল আর সে সাংকে বলতে থাকে যে এখানে কে ফোন করেছিল, তখন আবারও হসপিটাল থেকে ফোন করেছিল জাঞ্জুর কাছে। জাঞ্জু তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আবারও তারা বলেছিল যে আপনার গ্র্যান্ড মা মারা গিয়েছে, তাই হসপিটালে এসে ওনাকে দেখে যান। এটা জানতে পেরে জাঞ্জু অনেকটা বেশি হার্ড হয়েছিল। সে নিজেও অসুস্থ ছিল, কিন্তু এরপরেও গ্র্যান্ড মাকে দেখার জন্য বাইরে যাচ্ছিল। এই কারণে সাং তাকে ফলো করতে থাকে, কারণ জাঞ্জু তো এখন নিজেও ঠিক ছিল না। জাঞ্জু যখন হসপিটালে চলে আসে গ্র্যান্ড মাকে দেখার জন্য দেখতে পায় আগে থেকে এখানে তার মা আর বাবা এসেছিল। ওনারা উল্টো এখানে জাঞ্জুকে এই কথা শোনাতে থাকে যে তোমার কারণে তোমার গ্র্যান্ড মা মারা গিয়েছে, তুমি ভালো করে তোমার গ্র্যান্ড মার খেয়ালও রাখতে পারো না। নিজেরাই তো নিজের মা আর জাঞ্জুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এখন আবার জাঞ্জুর ওপরে এসে রাগ ঝাড়ছিল। জাঞ্জু এখানে শেষবারের মতন তার গ্র্যান্ড মাকে দেখতে চায় আর সেইখানে শেষবারের মতন তার গ্র্যান্ড মাকে দেখেও নেয়। অনেক বেশি কান্না করতে থাকে। জাঞ্জুর এরকম অবস্থা দেখে সাং এর অনেক বেশি খারাপ লাগে। সাং যখন ভিতরে এসেছিল এখানে জাঞ্জুর মা আর বাবা বলতে থাকে যে তুমি আবার এখানে কি করতে এসেছো। সাং ওনাদের দুজনকে কথা শুনিয়ে চুপ করিয়ে দেয়। এরপরে জাঞ্জুকে বলতে থাকে যে আমি সাং, তোমার আমার কথা মনে আছে? আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু দেখো ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়ে গিয়েছি। এখানে জাঞ্জু তো অনেকটা বেশি এখন আপসেট ছিল। এই কারণে সাংকে বলতে থাকে যে তোমার কারণে এইসব কিছু হয়েছে, ওই দিন তোমাকে বাঁচানোর জন্যই আমাকে এই সব কিছু করতে হয়েছিল। আর সাংয়ের কোনো কথাবার্তা না শুনে আপসেট হয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে সাং মোর সাথে ছিল আর বলতে থাকে যে মা, আমি ফাইনালি জাঞ্জুকে খুঁজে পেয়ে গিয়েছি। এইটা শুনে মো অনেক বেশি খুশি হয়েছিল। আর মো বলে যে আমাদের দুজনের তাহলে এখন জাঞ্জুর কাছে যাওয়ার প্রয়োজন, কারণ সে তো এখন অনেকটা বেশি কষ্ট পেয়ে আছে। অন্যদিকে জাঞ্জু তো অনেকটা বেশি কষ্ট পেয়ে তার গ্র্যান্ডমার ফিউনারিতে এসেছিল আর এখানে গ্র্যান্ডমাকে প্রণাম করতে থাকে। এখানে যে বাকি লোকজনেরা ছিল তারা উল্টো এখানে জাঞ্জুর নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর জাঞ্জুকে অনেক বেশি অপমান করছিল। এখানে জাঞ্জুকে যারা নিয়ে গিয়েছিল তাদের তো এখন একটি মেয়ে রয়েছে, সেই মেয়েটি এখানে অনেকটা বেশি বাজেভাবে জাঞ্জুকে বুলিং করেছিল, তাকে একটা থাপ্পড়ও মেরেছিল। জাঞ্জু তার কপালে অনেক বেশি ব্যথা পেয়ে গিয়েছিল। তখন ভিতরে সাং চলে আসে। মো জাঞ্জুর এরকম অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, দৌড়ে চলে যায় জাঞ্জুর কাছে আর বলতে থাকে তোমার কপালে এত বেশি আঘাত কিভাবে লেগেছে, আমাকে বলো তোমাকে এখানে কে মেরেছে। এরপরে তো মো রেগে গিয়ে সবাইকে বলতে থাকে যে সত্যি করে বলবে কে এখানে জাঞ্জুর গায়ে হাত তুলেছিল, কিন্তু কেউ কোনো কিছু বলছিলই না। এতে মো অনেক রেগে যায় আর যে কাপল জাঞ্জুকে নিয়ে গিয়েছিল তাদেরকে সে বলতে থাকে যে তোমরা সত্যি করে বলো যে তোমরা এখানে কে জাঞ্জুকে বুলিং করেছে। তখন এদের যে মেয়ে ছিল ও বলতে থাকে আমি জাঞ্জুকে মেরেছি। এটা শুনে মো তাকে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল, যা দেখে মেয়েটির মা আর বাবা অনেক রেগে যায়। এখানে উল্টো মো তাদের উপরে অনেক রেগে গিয়েছিল, বলতে থাকে যে তোমরা আমার কাছ থেকে জাঞ্জুকে নিয়ে গিয়েছিলে, কোথায় জাঞ্জুকে ভালোভাবে খেয়াল রাখবে তা না, আর তোমরা এখানে জাঞ্জুকে বুলিং হতে দেখছো। আমি ভাবতেও পারছি না তোমাদের দুজনের এত বড় সাহস কিভাবে হয়েছিল আমার মেয়েকে বুলিং করেছিলে। এখানে মা আর বাবা বলতে থাকে যে তুমি কে আমাদের সাথে এতটা বেশি খারাপভাবে কথা বলছো। সাং বলে ওনার সাথে ভালোভাবে কথা বলুন, উনি আমার মা। এটা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। মো এখানে তখন সবাইকে বাধ্য করছিল হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার জন্য। সবাই এখানে সাংকে দেখে অনেক বেশি ভয় পেত, এই কারণে বাধ্য হয়ে হাঁটু গেড়ে জাঞ্জুর কাছে ক্ষমা চায়। এরপরে জাঞ্জু আপসেট হয়ে ওখান থেকে বের হয়ে আসে। সে তার গ্র্যান্ডমার বাড়িতেই আসছিল। এখানে জো আর সাং তারা দুজনে তার সাথে এসেছিল। সাং তখন এখানে থেমে যায় আর ভাবতে থাকে ভিতরে তো জাঞ্জুর সাথে আমার মা যাচ্ছে, তাহলে আমি বাইরে থেকে কিছু
কিছু খাবারের জিনিস নিয়ে আসে যেগুলো জাঞ্জু খেতে পারবে, কারণ সে অনেকক্ষণ ধরে কিছুই খায়নি, তাই খাবার আনার জন্য এখান থেকে চলে গিয়েছিল। জাঞ্জু যখন রুমের ভিতরে চলে এসেছিল তখন সে দেখতে পায় এখানে তো আগে থেকে অ্যানা আর তার পুরো গুন্ডার টিম এখানে এসে বসেছিল। জাঞ্জু এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। মো তখন ভিতরে চলে এসেছিল। অ্যানা তার গুন্ডাকে বলতে থাকে যে এখানে যেন জাঞ্জুকে ধরে ফেলে। মো এখানে জাঞ্জুকে বাঁচাতে চাচ্ছিল, এই কারণে অ্যানা এখানে তার গুন্ডাদেরকে দিয়ে মোকেও ধরিয়ে ফেলে। এরপরে অ্যানা গুন্ডাদেরকে বলতে থাকে তোমাদের এখন এর সাথে যা ইচ্ছে তা করতে পারো, আর কেউ কোনো কিছু বলবেও না। এখানে তো অনেকটা বেশি চেষ্টা করতে থাকছিল মো যে সে জাঞ্জুকে বাঁচাবে, কিন্তু কোনো কিছু করতে পারে না কারণ ওকে গুন্ডারা ধরে রেখেছিল। সাং যখন ফিরে আসে তখন সে দেখতে পায় রুমের দরজাটি এরকম ভাবে খোলা, আর এটা তার কাছে একদমই স্বাভাবিক লাগে না, তাই তাড়াতাড়ি করে ভিতরে চলে আসে। আর এরকম একটি অবস্থা দেখে অনেক বেশি রেগে যায়। গুন্ডাদেরকে এখানে অনেক বেশি মারতে থাকে। এইসব দেখার পর এখানে অ্যানা ভয় পেয়ে গিয়েছিল, এই কারণে নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে জাঞ্জুর গলায় একটি ছুরি ধরে রেখেছিল আর বলে যে তুমি যদি ওদেরকে না ছেড়ে দাও তাহলে আমি একে মেরে ফেলবো, আর এদেরকে ছেড়ে দাও। সাং বলে যে তুমি পাগলের মতন ব্যবহার করা বন্ধ করো, জাঞ্জুকে ছেড়ে দাও, আমি আর এদেরকে একদমই মারবো না। কিন্তু এরপরেও অ্যানা এখানে জাঞ্জুকে হার্ট করছিল। অ্যানা যখন জাঞ্জুকে ছুরি দিয়ে আঘাত করতে নিয়েছিল এটা সুন্দর করে ধরে নিয়েছিল সাং। এতে করে সাং তার নিজের হাতে ব্যথা পেয়েছিল। আর এরপরে তো তাড়াতাড়ি করে এসে এখানে জাঞ্জুর হাত পায়ের বাঁধনগুলো খুলে দিয়েছিল, মোমোকেও ছাড়িয়ে দিয়েছিল। তখন ভিতরে সান এসেছিল। সানকে দেখার পর অ্যানা তার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে সে তো এখানে সাংকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, মনে করেছিল সান এখানে তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু এও তো আসলে সাংকে দেখে অনেক বেশি ভয় পেত, তাই উল্টো অ্যানার পিছনে লুকিয়ে পড়ে। এরপরে দুজনের হাত পা বেঁধে এখানে রেখে দিয়েছিল। আয়া বলতে থাকে সাংকে তুমি জানো না আমার বাবা এখানে আসলে তুমি অনেক বেশি ভয় পেয়ে যাবে। বাহিরে গুন্ডাগুলো আয়ার কথা শুনতে পায়, এই কারণে আয়ার বাবাকে ফোন করে এখানে আসতে বলেছিল। একটু পরে যখন এখানে আয়ার বাবা চলে এসেছিল তখন আয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে এবার তো সাং শেষ, আর সে অনেক বড় বড় কথা বলতে শুরু করে। কিন্তু এখানে উল্টো দেখা যায় তার বাবা এখানে সাংকে সরি বলতে থাকে যে বস আমার ভুল হয়ে গিয়েছে, আমি জানতাম না যে আমার মেয়ে আপনাদের সাথে এরকম কিছু করবে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার মেয়েকে শাস্তি দিয়ে দেবো আর কখনোই আপনার সাথে এরকম ব্যবহার করবে না। আয়া এইসব শুনে অনেক শক্ট হয়ে যায় আর বলতে থাকে বাবা তুমি এসব কি বলছো, একে তো আমাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। কিন্তু উল্টো তার বাবা এখানে তার উপরেই রেগে যায় আর বলে চুপ করে থাকো, তোমার জন্য আমার অনেক বড় লস হতে চলেছে। এরপরে আয়ার বাবা এখানে আয়াকে সাথে করে নিয়ে গিয়েছিল আর যাওয়ার আগে এখানে সানকেও বলে দেয় যেন সে নেক্সট টাইম থেকে জাঞ্জুকে বিরক্ত না করে। এরপরে জাঞ্জু এখানে সাংয়ের হাতে মলম লাগিয়ে দিচ্ছিল আর ব্যান্ডেজ করিয়ে দিচ্ছিল। মো জাঞ্জুকে বলে ওই দিনের পর থেকে আমরা দুজনে তোমাকে অনেক বেশি খুঁজেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি, আর সাং তো আমাকে বলেছিল যে সাং কি করলে তোমাকে খুঁজে পাবে। আমি তখন বলেছিলাম সাংকে যে সাং যদি তোমাকে খুঁজে পেতে চাই তাহলে সাংকে অনেক বড় হতে হবে, আর এই কারণে তো সাং এখন এতটা বেশি রিচ হয়েছে শুধুমাত্র তোমাকে খুঁজে বের করার জন্য। এইসব শুনে তো ওখানে সাং মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল যে সে ফাইনালি জাঞ্জুকে খুঁজে পেয়ে গিয়েছে। তখন জাঞ্জুর কাছে এখানে সু ফোন করেছিল। জাঞ্জুকে সু বলছিল তুমি যদি আমার সাথে এখানে দেখা করতে না আসো তাহলে আমি তোমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেব। এটা শুনে জাঞ্জু ভয় পেয়ে গিয়েছিল আর তাকে বলে আমি এক্ষুনি আসছি। সাং তাকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, কিন্তু জাঞ্জু তাকে বলে কোনো কিছু হয়নি, তুমি কোনো চিন্তা করো না। এরপরে জাঞ্জু চলে আসে সুয়ের বাড়িতে। এদিকে সুয়ের বাবা তো বাড়িতে 3 জন ছেলেকে ডেকে নিয়ে এসেছিল যারা কিনা অনেক বেশি রিচ ছিল। এরপরে সুকে জিজ্ঞাসা করে যে তুমি এদের ভিতরে কাকে বিয়ে করবে। সু মানা করে দেয় আমি এদের ভিতরে কাউকেই বিয়ে করব না, আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র ইয়ানকেই বিয়ে করব। একটু পরে ভিতরে এসেছিল জাঞ্জু। জাঞ্জু এখানে আসার পর তো সুয়ের বাবা জাঞ্জুকেও এটাই জিজ্ঞাসা করে যে তুমি এই 3টি ধনী ছেলের ভিতর থেকে একজনকে বেছে নাও আর তাকে বিয়ে করো, কিন্তু এখানে জাঞ্জু মানা করে দেয় আর বলে আমি এদেরকে কাউকেই বিয়ে করব না। আর 3 জন তো এখানে রিজেক্ট হওয়ার পর অনেকটা বেশি শক্ট হয়ে গিয়েছিল, এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু সুয়ের বাবা তাদেরকে থামতে বলে। সু রেখে জাঞ্জুকে বাহিরে নিয়ে আসে আর বলতে থাকে তুমি যদি এখন সাংয়ের কাছ থেকে দূরে চলে না যাও তাহলে আমি তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবো, যেরকম ভাবে তোমার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছিলাম হসপিটালে। দেখো কেউ বুঝতেও পারেনি যে আমি তোমার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছি। এইটা শুনে এখানে জাঞ্জুর অনেকটা বেশি রাগ হয়েছিল আর এই জন্য সে তো এখানে সুকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। সুয়ের গলা টিপে ধরেছিল আর সুকে এরপরে ইচ্ছা করে সুইমিং পুলের ভিতরে ফেলে দিয়েছিল। তাকে ওখানেও মেরে ফেলার চেষ্টা করে আর বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছো। আর এখানে বেশি কিছু করতে পারে না কারণ ঠিক সময় চলে এসেছিল সাং তাকে এরকম করার জন্য বাধা দিতে থাকে। তখন ওখানে চলে এসেছিল সুয়ের বাবা। সাংকে কিছু বলার
জন্য আসছিল, কিন্তু গার্ডরা এখানে সু আর তার বাবাকে ধরে নিয়েছিল। সাং এখানে সুকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে জানজুকে আসতে বলেছো। এখানে সু একটু নাটক করছিল, দেখো না জানজু আমাকে এখানে মেরে ফেলার চেষ্টা করছিল, তুমি না আসলে ও আমাকে এখানে মেরে ফেলতো। সাং বলে আমি জানজুকে বিশ্বাস করি। সু বলে যে তুমি তো তোমার চোখের সামনেই দেখলে ও আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল আর বলছিল আমি কিনা ওর গ্র্যান্ড মাকে মেরে ফেলেছি। জানজু বলে যে কেন মিথ্যে কথা বলছো, তুমি আমার গ্র্যান্ড মাকে মেরে ফেলেছো আর এটা তুমি তোমার নিজের মুখে স্বীকার করেছো। সু বলে যে আমি কখন তোমার গ্র্যান্ড মাকে মেরে ফেলেছি। জানজু বলে মিথ্যে কথা বলো না, আমি তোমার সব কথাগুলো রেকর্ড করে নিয়েছি। এই সব কিছু দেখার পর সুয়ের বাবা বলতে থাকে আমার মেয়ে কখনো এরকম কিছু করতে পারে না। সাং অনেক রেগে গিয়েছিল, বলে যে তোমার সাহস কিভাবে হয়, তুমি গ্র্যান্ড মাকে মেরে ফেলেছো। এরপরে সুয়ের বাবাকে বলতে থাকে আপনার সাথে আমার কোম্পানি আর কোনো কন্ট্যাক্ট করবে না, আমি আপনার সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দিয়েছি। এখন আপনারা চিন্তা করুন আপনাদের সাথে কি হবে। আপনারা দুজনে এখন রাস্তায় আসার জন্য তৈরি হয়ে যান। সু বলে তুমি আমাদের সাথে এরকমটা কিভাবে করতে পারো, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। সাং বলে এসব বেকার কথা বলাগুলো বন্ধ করো, আমি কখনোই তোমাকে পছন্দ করিনি, আমি তো সেই ছোটবেলা থেকে জানজুকে পছন্দ করতাম, ও আমার সাথে 10 বছরেরও বেশি ছিল আর তুমি তো শুধুমাত্র আমার সাথে কয়েক মাস আগেই দেখা করেছো, তাহলে ভাবলে কিভাবে আমি তোমাকে বিয়ে করব। এরপরে সাং জানজুকে তার সাথে করে নিয়ে চলে যাচ্ছিল। অন্যদিকে সুয়ের যে বাবা ছিল উনি তো অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে এই জানজু মেয়েটি সম্পর্কে খোঁজ বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে যে সাং এর মা তো সাংকে বাঁচানোর জন্য জানজুকে অন্য একটি কাপলের কাছে বিক্রি করে দিয়েছিল। এইসব কিছু শোনার পর এখানে সুয়ের বাবার মাথার ভিতরে একটি প্ল্যান আসে, ভাবতে থাকে যে গু ফ্যামিলির পার্টিতেই তো সবকিছু আমি একদম সবার সামনে নিয়ে আসবো আর দেখবো যে ওখানে সাং এর মান সম্মান কিভাবে থাকে। অন্যদিকে যখন জানজু এখান থেকে চলে যাচ্ছিল তখন তাকে কারের ভিতর থেকে একজন দেখতে পায় যিনি ছিল গু ফ্যামিলির ওল্ড ম্যান। জানজু ওনার গ্র্যান্ড ডটার, আসলে ওনার মেয়ে তো জানজুকে ফেলে দিয়ে গিয়েছিল, এই জন্য জানজুকে দেখার পর এখন ওনার এমনটি মনে হচ্ছিল। পরের দিন পার্টির সিন দেখানো হয় যেখানে অনেকেই এসেছিল আর সবাই এখানে একে অপরের সাথে কথা বলছিল। এখানে আমরা সুয়ের বাবাকেও দেখতে পাই, ইনি এখানে সুযোগ খুঁজছিল যে কখন সবার সামনে সাং আর জানজুর ওই কথাটি বলে দেবে যে জানজুকে বিক্রি করে দিয়েছিল সাংকে বাঁচানোর জন্য। একটু পরে মিস্টার গু যখন ওয়াশরুমে ছিল তখন ওনার অবস্থা ওখানে অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। জানজু ওয়াশরুমে এসেছিল আর দেখতে পায় যে ইনি তো এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। জানজু তাড়াতাড়ি করে মেডিসিন বের করে ওনাকে খাইয়ে দিয়েছিল। মিস্টার গু এখানে জানজুকে বলতে থাকে যে আমি তোমার গ্র্যান্ডপা, তুমি আমার গ্র্যান্ড ডটার। জানজু বলে যে আপনার কথা ভুল হচ্ছে, আমি তো জানজু, তাহলে কিভাবে আপনার গ্র্যান্ড ডটার হতে পারবো। এখানে মিস্টার গু বলে যে আমার কোনো ভুল হচ্ছে না, তুমি দেখতে তোমার পুরো মায়ের মতন, তোমার মায়ের তো একটি বয়ফ্রেন্ড রয়েছিল আর ভুল করে সে তার দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর তুমি হয়েছিলে আর ও নিজেকে বাঁচানোর জন্য তোমাকে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তোমাকে অনেক বেশি খুঁজেছিলাম, তোমাকে কোথাও খুঁজে পাইনি আর ফাইনালি আমি তোমাকে খুঁজেই পেয়ে গিয়েছি। জানজু বাইরে এসে এইসব কথাগুলো আবার সাংকে বলে দিয়েছিল। সাং তো খুশি হয় যে তুমি তোমার ফ্যামিলিকে পেয়ে গিয়েছো। এদিকে তখন সুয়ের বাবা সবার সামনে সবকিছু বলে দেয় যে সাংকে বাঁচানোর জন্য সাং এর মা জানজুকে বিক্রি করে দিয়েছিল। আসলে ওনার প্ল্যান ছিল এই সব কিছু বলে মিস্টার গুয়ের সামনে সাং এর অপমান করবে আর সাংকে যেন কোনো বিজনেস করতে না দেয়, এই কারণে এইসব বলছিল। একটু পরে যখন ওখানে মিস্টার গু চলে এসেছিল তখন সুয়ের বাবা মিস্টার গুয়ের কাছে গিয়েও সেম কথা বলতে থাকে। এখানে সাং আর জানজু নামে অনেক বেশি বাজে বাজে কথা বলতে থাকে, কিন্তু মিস্টার গু বলে যে আমার কাছে একদমই সময় নেই তোমার এসব ফালতু কথাগুলো শোনার। আর এখানে সে সবার সামনে এইটা বলতে থাকে আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে জানজু আমার গ্র্যান্ড ডটার, আমি অনেক বছর পর জানজুকে খুঁজে পেয়েছি। এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপরে গার্ডরা এসে সুয়ের বাবাকে ধরে নিয়ে গিয়েছিল। এরপরে মিস্টার গু জানজুকে বলতে থাকে কালকে আমি তোমাকে একটি পার্টিতে নিয়ে যাব, ওখানে তুমি তোমার আসল মাকে দেখতে পারবে। জানজু বলে ঠিক আছে, আমি কালকে ওই পার্টিতে আসবো। পরের দিন তো মো জানজুকে অনেকটা বেশি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, কারণ জানজু আজকে তার আসল মায়ের সাথে দেখা করতে যাবে। সাং এখন জানজুর জন্য অনেক বেশি খুশি ছিল যে জানজুর এখন আর কোনো কষ্ট করতে হবে না। একটু পরে জানজুর ফোনে একটি মেসেজ এসেছিল আর এটা দেখার পর জানজু অনেক খুশি হয়েছিল, খুশিতে সাংকে হাগ করে নিয়েছিল। এরপরে সাংকে বলতে থাকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি চাই না সব থেকে ভালো একটি ইউনিভার্সিটিতে পড়তে যাব, আর ফাইনালি আমি ওখান থেকে চান্স পেয়ে গিয়েছি। এইটা শুনে এখানে সাং আর মো তারা দুজনেই অনেক বেশি খুশি হয়েছিল জানজুর কারণে, আর জানজু নিজেও অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে জানজু পার্টিতে চলে এসেছিল, কিন্তু সে পার্টিতে সাংকে নিয়ে এসেছিল। এখানে সবাই জানজুর সাথে সাংকে দেখার পর বলতে থাকে যে তোমার সাথে সাংকে একদমই মানাচ্ছে না, তুমি তো এখন অনেকটা বেশি রিচ, এই কারণে সাংকে ছেড়ে দাও আর অন্য কাউকে খুঁজে নাও। কিন্তু এখানে জানজু তাদের কথায় একদমই পাত্তা দেয় না। সবাই এখানে ইচ্ছা করে জানজুকে ছোট দেখানোর চেষ্টা করতে থাকে। জানজুকে বলছিল দেখো তোমার মা তোমাকে ছোটবেলায় ফেলে দিয়েছিল, আর সবাই এখানে ওনাদের নিজেদের বাচ্চাদের প্রশংসা
করতে থাকে যে আমাদের বাচ্চারা তো অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো? তুমি তো ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। জাঞ্জু তখন এখানে যে চায়নার বেস্ট ইউনিভার্সিটি থেকে তার কাছে লেটার এসেছিল ওটা সবাইকে দেখায় আর বলে যে আমি এখানে চান্স পেয়ে গিয়েছি, এখন আপনারা কি বলতে চান। এটা দেখে সবাই চুপ হয়ে গিয়েছিল। তখনই এখানে চলে আসে জাঞ্জুর আসল মা, আর সবাই তো ওনাকে দেখার পর বলতে থাকে যে তোমার এই মেয়েটি একদমই ভালো না, ও আমাদের সাথে ভালো ব্যবহার করছে না। জাঞ্জুর মা এখানে উল্টো এই সব লোকদের উপরই অনেক বেশি রেগে যায় আর বলে তোমাদের সাহস কিভাবে হলো এখানে এসে আমার মেয়েকে বুলিং করছো, আর সবাইকে এখান থেকে বের করে দিয়েছিল। এরপরে জাঞ্জুর মা জাঞ্জুর সাথে দেখা করতে আসে আর বলে যে তুমি কত বড় হয়ে গিয়েছো, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের মান সম্মান বাঁচানোর কারণে তোমাকে ফেলে দিয়েছিলাম, আমি অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি। জাঞ্জু ওর মাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এখানে দুজনে একে অপরকে হাগ করে নিয়েছিল আর জাঞ্জুর মা বলতে থাকে আমি আর কখনোই তোমাকে একা ছেড়ে দেব না, এখন থেকে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। জাঞ্জু ওর মাকে ক্ষমা করে দিয়েছিল। দুজনেই তো অনেকদিন পর একে অপরকে দেখতে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়েছিল। আর এরই সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। আর আজকের এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আরও এরকম সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। বাই বাই।